থ্রি লাইফ সাইকেল মডেল, এই তিনটা মডেল সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। আমাদের এটা জানতে হবে আগে, ওয়াটারফল, স্পাইরাল আর এজাইল। স্পাইরাল এটা ইটারেটিভ আর কি। এই তিনটা মডেলের আপনার যদি অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস জানেন তাহলে এই তিনটা মডেলের মধ্যে আপনি কি করতে পারবেন, ডিফারেন্সিয়েট করতে পারবেন যে আসলে কোনটা কোন কাজে ইউজ করা যায়। যেমন এইটা ওয়াটারফল মডেল, ওয়াটারফল মডেলটা যদি অ্যাপ্লাই তাহলে আপনার রিকোয়ারমেন্ট গুলি স্পেসিফিক হতে হবে, মানে প্রি ডিফাইন মানে রিকোয়ারমেন্ট থাকতে হবে এবং এটা চেঞ্জ করা যাবে না এরকম। আর স্ক্রু মানে প্রজেক্টের জন্য বা স্মল প্রজেক্টের জন্য এটা সাধারণত ইউজ করা হয়। আর এটার একটা ড্রব্যাক আছে, সেটা হলো এটা একটা স্টেজ কমপ্লিট হইলে আর একটা স্টেজে যাওয়ার পর প্রিভিয়াস আর আসা যায় না, এটা অনেক এক্সপেন্সিভ। বুঝছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আর এই স্পাইরাল বা ইটারেটিভ, এটা সুবিধা হলো ও বিভিন্ন মানে অংশে ভাগ করে দেয়, কথায় বিভিন্ন ইটারেশন। একবার একটা কমপ্লিট হয়ে আসলে পরবর্তী আবার রিকোয়ারমেন্ট যখন নেই, আবার ওইটা আবার একবার ডিপ্লয় দেয়, আবার একবার ওটা সমাধান করে, আবার একবার দেয়, এরকম মানে এমনি ঘুরে এমনি এমনি। হ্যাঁ, স্পাইরাল ওই দেখছিলেন না, ওই কি বলে মাকড়সা জালের মতো আর কি, এভাবে একটা ফেজ কমপ্লিট হইলে আবার একটা ফেজ এভাবে রিকোয়ারমেন্ট নেয়, আবার দেয়, আবার কমপ্লিট করে, আবার এরকম প্রবলেম গুলো নেয়, ওগুলো সলভ করে আবার ডিপ্লয় দেয়। এটা সুবিধা আছে। আর এজাইল হচ্ছে আপনার এই ইটারেশনের মতোই একটা পার্ট আছে, প্রত্যেকটা খন্ড খন্ড আকারে ভাগ করে দেয় প্রত্যেকটার, এরপর প্রায়োরিটি সেট করে দেয়, তারপর ওই অনুযায়ী এটা এক্সিকিউট হয়, তারপর ডিপ্লয় হয়, তারপর ইটারেটিভ যেরকম আবার পরবর্তীতে প্রবলেম গুলো নেই, এরকম এজাইলেরও এই দুটোর মধ্যে অনেকটা মিল আছে। আর এই এজাইলের আর একটা অংশ আছে, সেটা হচ্ছে স্ক্রাম। এটা একটা ফ্রেমওয়ার্ক আর কি এজাইলেরই। আমরা বাকি কোশ্চেন গুলো দেখবো নাকি সবগুলো একবার করে দেখে যাবো এভাবে? আচ্ছা ঠিক আছে, এটা ওয়াটারফল মডেল। এটা হ্যাঁ, ওয়াটারফল মডেলটা একদম ওয়াটার যেরকম উপর থেকে নিচ দিকে আসে হুবহু এরকম করে উপর থেকে নিচ দিকে আসে। এটার কোনো মানে এরকম করে আবার ইটারেশন করা বা ব্যাক করার কোনো সুবিধা মানে সুযোগ সুবিধা নাই, একদম লাস্ট স্টেজে আসে, তারপর উপর থেকে আবার। তো এটার এই চারটা বা পাঁচটা স্টেজ যেটা আছে এটা ভালো করে দেখে নিয়েন: রিকোয়ারমেন্ট, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, ভেরিফিকেশন আর মেইনটেনেন্স। আরেকটা প্রত্যেকটা মডেলেরই ওই একটা ফাংশনাল আর একটা হচ্ছে নন ফাংশনাল থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ফেজ গুলো আর কি, এইচডিএলসি মানে লাইফ সাইকেলে যে ফেজ গুলো। ফেজ 1 এ কি করে, আগে প্রজেক্ট ইনিশিয়েট করে, ফরমেশন, এক কথা প্রজেক্ট ফরমেশন, তারপর ওই প্রজেক্টের রিকোয়ারমেন্ট গুলো নেই, এই যে পরবর্তীতে যে রিকোয়ারমেন্ট গুলো, তারপরে এইটা হচ্ছে ডিজাইন করে, তারপর এটা কনস্ট্রাক্ট করে, তারপর এটা টেস্ট করে, তারপর এটা ডিপ্লয় দেয় বা প্রোডাক্ট রিলিজ করে। আর এরপরও যদি কোনো মানে মেইনটেনেন্স বা এনহ্যান্সমেন্ট গুলো ইত্যাদি গুলো লাস্ট স্টেজ আর কি। না 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 না, যদি ফেজ সম্পর্কে বর্ণনা করতে বলে সেক্ষেত্রে লিখতে হবে, কিন্তু আপনার কোশ্চিন কিন্তু এই টাইপের দিবে, এটা ফেজ টেস্ট না। আপনি কোশ্চিনটা এরকম একটা সিনারিও দিবে, এই সিনারিওটা দিয়ে এখন বলবে যে আপনি কোন সফটওয়্যার মডেলটা এই সিনারিওর উপর বেস্ট করে কোন মডেলটা আপনি চুজ করবেন, এবং চুজ করার উনি অবশ্যই কিছুটা বলে দিবে। এখানে লক্ষ্য করে দেখেন,
ও উনি কিছুটা বলে দিছে যে আসলে কেন এই মডেলটা এবং কালচারাল এবং অর্গানাইজেশন ফ্যাক্টর গুলো কি কি এটার মধ্যে, মানে এগুলো এক্সপ্লোর করতে বলবে। এই সিনারির উপর বেসিস করে তো লিখবেনই, সাথে এরকম যদি কিছু মানে কন্টেক্সট অ্যাড করে দেয় তাহলে সেগুলো দিকে একটু নজর দিয়ে আর কি। তো বেসিক্যালি আপনি মডেলগুলোই লিখবেন আগে। আপনি যে মডেলটা চুজ করলেন, এখানে যে কোনো একটা চুজ করতে বলছি, আপনি যেটাই চুজ করেন না কেন, কেন এটা চুজ করলেন সেই সম্পর্কে আপনি বর্ণনা করবেন। একটু আগে আমি বলছিলাম যে সাপোজ আপনি ওয়াটারফল চুজ করছেন, ওয়াটারফলের যে অ্যাডভান্টেজেস গুলো এগুলো আগে বর্ণনা করবেন এই সিনারিওর বেসিস করে, যেটা কি কি অর্গানাইজেশন কি কি ফ্যাক্টর এগুলো পরে, আগে ওটার বর্ণনা করার পর তারপরে এখানে যদি অ্যাডিশনাল কিছু থাকে সেটা দিয়ে দিবেন। আর লাস্টে কিছু অ্যাড করতে পারেন, এটা লিমিটেশন কি হতে পারে বা ডিসঅ্যাডভান্টেজেস গুলো। তো ওয়াটারফল তো একটু আগে আমরা দেখলাম, ওয়াটারফলের যে মডেলটা ওই এইটার একটু ওই এগুলি অ্যাডভান্টেজেস মনে করেন। এটা হচ্ছে ওল্ড একটা মডেল, এটা মানে এক কথা ওয়েল নোন, মানে সবকিছু মোটামুটি জানানো থাকে। আর এটা হচ্ছে একটা কি বলবো, ওই কোড এন্ড ফিক্স অ্যাপ্রোচ বলছে, বেটার দেন কোড এন্ড ফিক্স, মানে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস। আসলে এদের ফলো এই সিকোয়েন্সিয়াল স্টেপ বাই স্টেপ প্রসেস। মানে এই ওয়াটারফল মডেল যদি লিখেন, ওয়াটারফল মডেল লিখে কেন এটা মানে লিখলেন এই সম্পর্কে বর্ণনা করতে হবে, তখন এখানে বর্ণনা করবেন যে এটা হচ্ছে পুরানো মডেল, এটা সিকোয়েন্সিয়ালি একটার পর একটা এক্সিকিউট হতে হয়। তারপরে একটু আগে বলছিলাম যে এটার ওই আপনার রিকোয়ারমেন্ট গুলো আগেই জানা থাকতে হয়, ডিফাইন করা থাকতে হয়, ঠিক আছে। এটার স্ট্রেংথ গুলো বলে দিছে, এটা বোঝা সহজ, এটা ইউজ করা খুব সহজ, এত বেশি কিছু লেখার দরকার নাই। ভাইয়া আপনি একটা পার্ট বলতে নিয়ে থেমে গেছিলেন যে সবগুলা মডেলেরই ফাংশনাল আর নন ফাংশনাল আছে, এটা একটু যদি বুঝায় বলতেন। এইটা ফাংশনাল নন ফাংশনাল এটা কিন্তু লিখতে হবে, এটা প্রায় দিবে, এটা মাস্ট দিবে, আমার মনে হচ্ছে মাস্ট দিবে। এখানে যদি নাও দেয় এই কোশ্চেনের মধ্যেই ঢুকায় দিবে। হ্যাঁ, এই ফাংশনাল আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো কি, মানে একটা সাপোজ আপনি যে কোনো একটা মডেল তৈরি করতেছেন, এই মডেলে আপনার ইউজার যেগুলো জিনিসগুলো চায়, দ্যাটস মিন আপনার যেগুলো ফিচার থাকবে, এই ফিচার গুলো কিন্তু আসলে আপনার ফাংশনাল রিকোয়ারমেন্ট। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। সাপোজ ও চায় যে সে লগইন করবে, ডেটা দেখতে পারবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, হ্যাঁ যতগুলো এক কথা ইউজার যতগুলো মানে মডিউলের সাথে ইন্টারঅ্যাকশন করবে ওগুলোই তো ইউজারের রিকোয়ারমেন্ট। বেসিক্যালি রিকোয়ারমেন্ট গুলো দিবে, এগুলোই হচ্ছে আপনার ফাংশনাল। তাহলে কি মানে সমস্যার পরিপ্রেক্ষিতে আমরা যেগুলো করব সেটা নন ফাংশনাল, তাই তো? হ্যাঁ, এই ফাংশনাল গুলোকে স্মুথ করার জন্য বা এগুলোকে ওয়ান কাইন্ড অফ মানে এই নন ফাংশনাল হলো অ্যাডজেক্টিভের মতো, ইংরেজিতে যে অ্যাডজেক্টিভ করছেন না, নাউনের দোষ গুণ বুঝায়, এরকম মানে ফাংশনাল গুলোর দোষ গুণ ইত্যাদি এগুলো কাজ করবে হচ্ছে নন ফাংশনাল মানে রিকোয়ারমেন্ট গুলো। যেমন মনে করেন এটা কত ফাস্টার, বা এটা পারফরমেন্স গুড, এটা হচ্ছে স্কেলেবিলিটি, এটা মানে এরকম যেগুলো আছে এক কথায় সিকিউরিটি ইত্যাদি। ছবি টবি আঁকাইলে কি ভালো হবে নাকি? সুন্দর পেন্সিল আর স্কেল দিয়ে ছবি টবি আঁকাই দিলাম, তাহলে নাম্বার বেশি বেশি দিবে নাকি? এইটা আপনি পাশাপাশি দুটাই করে দিতে পারেন, সমস্যা নাই। তবে আপনি যদি ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলোতে লিখতে হবে, আপনার সবচেয়ে ভালো হয় আপনি দেখে নেন একটা এই তাই কুশনেই তো ছিল ভাই, কুশনেই তো ছিল। না 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 না, আমি বলতেছি কি আগে ফাংশনাল এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো দেখে নেন যে কোন 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 গুলো পার্ট গুলো। আমি তো মুখে শুধু বললাম যে ইউজার রিকোয়ারমেন্ট গুলো, আসলে এর মধ্যে আরো কিছু কিছু পার্ট থাকতে পারে, আপনার ওগুলো দেখে নেন। আর এই কোশ্চিন থেকে আপনি ফাংশনাল
রিকোয়ারমেন্ট গুলো কি কি দেখেন এখানে বুঝতে পারবেন। ইউজার রেজিস্ট্রেশনের কথা একটা বলছে, বা একটা চ্যাট জিপিটি থেকে হাইলাইট করে দেন যেগুলো বলছে, এগুলো মাউস দিয়ে হাইলাইট করে দেন। যেমন ইউজার রেজিস্ট্রেশন, তার মানে ইউজারকে একটা রেজিস্ট্রেশন করার একটা মডিউল দিতে হবে আপনাকে। এক কথা, আপনার যে সিস্টেমটা বানাবেন এই সিস্টেমে যত আপনি ফিচার রাখবেন, এভরি ফিচারই হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট প্রত্যেকটা। যেমন ইউজারের জন্য রেজিস্ট্রেশন দিবেন, লগ ইনও দিবেন, আপনি ইউজারকে অথেন্টিকেট করবেন, এগুলো সবগুলোই আপনার হচ্ছে এর মধ্যে ফাংশনালের মধ্যে পড়ে। এই যে অথেন্টিকেশন বলছে, মানে এই ইউজারটা এটা লগ ইন করতে দিবেন, নাহলে দিবেন না, এরকম। হলুদ কালার করে দেন, হাইলাইট করে দিব, এরকম করে দিব। হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে সবার খুব ইজি হবে। আচ্ছা, এই দুটা আসলে এটা তো ওইটারই বর্ণনা করছে, অথেন্টিকেশনেরই এটা বর্ণনা, ইউজার আর পাসওয়ার্ড। হ্যাঁ, এখানে দেখেন, এই যে আবার বলছে যে ইউজার লগ ইন করতে পারবে, এই যে ইউজার লগ ইন একটা অপশন, লগ ইন এন্ড অ্যাক্সেস দুটাই দিয়ে দেই। হ্যাঁ ভাই, আমরা কি শুধু এই মার্ক গুলো শুধু লিখবো না এই আপনার এক্সামে আসলে? এক্সামে আসলে আপনি ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলি ওভাবে এগুলি দিয়ে দিতে পারেন। হ্যাঁ, শুধু নামগুলোই তো, এগুলো কি এই সিনারির উপরে লিখতে হবে, তো এই জন্য এগুলি দিতে হবে আমি যেগুলো হাইলাইট করলাম। মানে যেগুলো হাইলাইট করছেন শুধু এই নামগুলো দিবার কি? আপনি লগ ইন, অথেন্টিকেশন, সাইন ইন, সাইন আপ যা আছে এগুলো। হ্যাঁ হ্যাঁ, এগুলোই। আর ভাই এটা তো ফাংশনাল লিখলাম, আর নন ফাংশনাল কি লিখবো এখানে এসে? আচ্ছা, 1 নম্বর চুজ দা সফটওয়্যার। আগে কোশ্চেনটা পড়ে নি কি বলছে। দা অর্গানিক ফুড কি লিখছে, ট্রেসেবিলিটি সিস্টেম OFTS is a comprehensive software solution designed to ensure transparency, authenticity and traceability in the organic food supply chain. The software requirements of the OFTS catering to the needs of customers, consumers, farmers, distributors and certifying authorities. আচ্ছা, পুরাটাই করা যাবে। আচ্ছা, এখানে কে কে ইনভলভ আছে এগুলো একটা দেখেন। এগুলো কিন্তু স্টেক হোল্ডার। হ্যাঁ, আপনার সিস্টেম স্টেক হোল্ডার এগুলো। তো এই স্টেক হোল্ডার গুলো যে যে রিকোয়ারমেন্ট গুলো আপনাকে দিবে সেগুলোই আপনার হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট। তো দেখেন কি কি বলছে পরেরটা, ইউজার রেজিস্ট্রেশন এন্ড অথেন্টিকেশন। দ্য সিস্টেম শ্যাল অ্যালাউ users to create accounts with unique usernames and passwords. তার মানে সিস্টেমকে আপনাকে একটা দিতে হবে, মানে রেজিস্ট্রেশনের পলিসি দিতে হবে, রেজিস্ট্রেশনের একটা পেজ দিতে হবে এক কথায় সিস্টেমে, বা রেজিস্ট্রেশনের একটা সিস্টেম বানায় দিতে হবে। এই মডিউলের মাধ্যমে ইউজার রেজিস্ট্রেশন করবে, এবং ওখানে অথেন্টিকেশনও কিন্তু একটা আরেকটা অংশ, ঠিক আছে, যেটা ইউনিক ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে চেক করে দেখবে। তারপর ইউজার শেল বি এবল টু log in and access their respective। এটা কি অ্যাজাইল মডেল? অ্যাজাইল মডেল না, মডেল কিন্তু এখনো হয় নাই। আপনি যেটাই লেখেন না কেন এগুলো মডেল মানে থাকবে, আপনার রিকোয়ারমেন্ট গুলো থাকবে, কিন্তু এখনো মডেল তো বর্ণনা করা হয় নাই। আগে সিস্টেমটা পুরোটা পড়বেন, পরে কোন মডেলটা আপনি এখানে অ্যাপ্লাই করবেন এটা আপনি যেটাই লিখেন না কেন ওটা এগনিস্টে লিখতে হবে এক কথায়। দেন আমরা পুরোটা একবার পড়ে নেই। ইউজার সেল হয়তো আপনারা করছেন, আমি এখন পড়িনি, কেবল প্রথমবার করতেছি। their respective rules with appropriate permissions. তারপর কনজিউমার ক্যান স্ক্যান প্রোডাক্ট লেভেল উইথ এ কিউআর কোড। তার মানে এই যে একটা ফ্যাসিলিটিস, প্রোডাক্ট কোড কি করবে, স্ক্যান করবে কিউআর কোডের মাধ্যমে। to access information about the product origin, quality checks, তারপর হচ্ছে সাস্টেনেবিলিটি প্র্যাকটিস, এগুলো। তার মানে এটা কি, এটা প্রোডাক্ট গুলোর বর্ণনা করছে।
এই কিউআর স্ক্যান কোডের মাধ্যমে এইগুলো আসবে। তারপর হচ্ছে কনজিউমার, একটু হাইলাইট করে এটা পরে বলতেছি কি, কনজিউমার্স ক্যান প্রোভাইড ফিডব্যাক এন্ড রেটিং। তার মানে এগুলো একটা অপশন। ফর প্রোডাক্ট এন্ড ফার্মস, মানে দুটো সম্পর্কে ওনারা রেটিং দিবে। দিস সিস্টেম শ্যাল ডিসপ্লে দা সার্টিফিকেশন স্ট্যাটাস and authenticity of the product, মানে এই প্রোডাক্টের সার্টিফিকেশন স্ট্যাটাস এবং অথেন্টিসিটি মানে এগুলো শো করবে। ঠিক আছে, আর দুই একটা বেশি লিখলেও কোনো সমস্যা নাই। ফার্মার্স অথবা প্রডিউসার শুড বি এবল টু ক্রিয়েট প্রোফাইল, তার মানে ফার্মার্সের একটা প্রোফাইল ক্রিয়েট করার অপশন রাখতে হবে। ফর দেয়ার ফার্মস ইনক্লুডিং কন্টাক্ট ইনফরমেশন, অর্গানিক কি কি থাকবে ওদের মধ্যে এগুলো বর্ণনা করতেছে। কন্টাক্ট ইনফরমেশন, অর্গানিক ফার্মিং, সার্টিফিকেশন এন্ড সাস্টেনেবল প্র্যাকটিস। দে ক্যান ইনপুট ডাটা অ্যাবাউট ফার্মিং প্র্যাকটিস ইনক্লুডিং প্লান্টিং, তারপর হারভেস্টিং এন্ড ইউজ অফ অর্গানিক ম্যাটেরিয়ালস। তার মানে এখানে ডাটা ইনপুটের ব্যবস্থা একটা করতে হবে। তারপর কি বলছে যে ফার্মার্স শুড বি এবল টু ট্র্যাক দ্য মুভমেন্ট অফ দেয়ার প্রোডাক্টস থ্রু দ্য সাপ্লাই চেইন, মানে কোন স্টেজে আছে এগুলো ওরা ট্র্যাক করতে পারবে। এটা তাহলে একটা অপশন দিতে হবে। তারপর ডিস্ট্রিবিউটর হ্যান্ডেল ক্যান ইনপুট ইনফরমেশন। ডিস্ট্রিবিউটর আরেকটা, কিন্তু আরেকজন, ফার্মার না, এটা আরেকজন, ক্যান ইনপুট ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রোডাক্ট দে রিসিভ। তার মানে এটা আরেকজন যেটা প্রোডাক্টটা কোনটা রিসিভ হয়েছে সেটা সম্পর্কে কি করবেন, ইনপুট দিবে। তার মানে আরেকটা ইনপুট আসলো। এটা আরেকটা লাইন। They can verify the authenticity of the product and check the quality assurance data. তার মানে ওরা আবার ভেরিফাইড করবে অথেন্টিসিটি প্রোডাক্টটা। ভেরিফাই, এইটুকু আসলে ভেরিফাইয়ের অপশন থাকতে হবে। টু ক্যান ভেরিফাই, দে ক্যান ভেরিফাই, এইটুকু হাইলাইট করে দেয়। তারপর সার্টিফিকেশন, এরপর হচ্ছে সার্টিফিকেশন অথরিটিস, মানে এটা আরেকজন স্টেক হোল্ডার। এই স্টেক হোল্ডার কি করতেছে, ক্যান এক্সেস ডাটা, মানে ডাটাটা এক্সেস করবে সাবমিটেড বাই ফার্মার, মানে ফার্মার যেটা সাবমিট করছে, এন্ড ডিস্ট্রিবিউটর ফর ভেরিফিকেশন, মানে ফার্মার এবং ডিস্ট্রিবিউটর দুটারই ওরা কি করবে, মানে ডাটাটা এক্সেস করবে এক কথায়। এইটুকু। They can perform audits and grants or revoke organic certification. অনেক অপশন আছে, এই পুরাটাই হবে এখান থেকে। The system should provide a digital interface for certification application. তার মানে আরেকটা কিছু প্রোভাইড করতে হবে সিস্টেমে, ডিজিটাল ইন্টারফেস প্রোভাইড করতে হবে। ভাই আমার থেকে পুরো সিনারিওটাই হাইলাইট করা উচিত। পুরো সিনারিওটা হাইলাইট করে দিচ্ছি। সার্টিফিকেট অ্যাপ্লিকেশন এন্ড রিনিউয়াল, অ্যাডমিনিস্ট্রেটর, এটা আরেকটা পার্টি। এখানে অনেকগুলো স্টেক হোল্ডার, তো অনেকগুলোর জন্য অনেক কিছু দিতে হবে। ক্যান ম্যানেজ ইউজার অ্যাকাউন্ট, পারমিশনস এন্ড অ্যাক্সেস কন্ট্রোল। ঠিক আছে। They can monitor system activity, মানে এরা আবার মানে সিস্টেম অ্যাক্টিভিটি গুলো দেখবে। Generate report and ensure data integrity. They can manage the overall system configuration including update and backups. দেখেন
একটা জিনিস ভালো করে বুঝছেন, এখানে দেখেন রিকোয়ারমেন্ট গুলো একদম স্পেসিফিক করা আছে। হ্যালো, এখানে কিন্তু ইউজারের রিকোয়ারমেন্ট একদম স্পেসিফিক, কে কোনটা করবে এবং কি কি করতে পারবে সবকিছু বর্ণনা করা আছে। সুতরাং আপনি এটাতে ওয়াটারফল খুব ভালোভাবে লিখতে পারবেন। এখানে কিন্তু চেঞ্জেস এর অপশন নাই। আর আমাদের যেটা একটা কোশ্চেন দিছিল ওটাতে দেখেন চেঞ্জেস এর অপশন ছিল ফার্স্ট টেস্টে, এই জন্য ওটার জন্য অ্যাজাইলটা পারফেক্ট ছিল, কিন্তু এটাতে চেঞ্জেস এর অপশন নাই। ওনার একবারে রিকোয়ারমেন্ট গুলো সব স্পেসিফিক ভাবে বলে দিয়েছে। সুতরাং এইটা আপনি ওয়াটারফল লিখতে পারেন। হ্যালো ভাই ওয়াটারফল কিভাবে হবে ভাই? ওয়াটারফুল লিখলে তাহলে আপনি ওয়াটারফুল কেন লিখলেন এটা বর্ণনা করতে হবে, যে আমি এই কারণে বর্ণনা মানে লিখলাম যে আমাদের এখানে স্টেক হোল্ডাররা মানে এক কথায় আপনার ইউজার্সরা সবগুলোই স্পেসিফিক, তাদের রিকোয়ারমেন্ট গুলি স্পেসিফিক, মানে কে কি করতে পারবে সবকিছু কিন্তু এখানে স্পেসিফিক ভাবে বলা আছে। ভাইয়া যেহেতু এখানে রিকোয়ারমেন্টস গুলো আগে থেকে দেওয়া আছে এই জন্য এটা ওয়াটারফল মডেল ইউজ করতে হবে, তাই না? ওয়াটারফল মডেলই সবচেয়ে বেশি পারফর্ম ভালো করবে এক কথায়। হ্যাঁ, আর যদি চেঞ্জ করা যেত তাহলে আমরা ওই যে স্পাইরাল বা অ্যাজাইল মডেল এগুলো ইউজ করতাম। তারপরে অ্যাজাইল, অ্যাজাইল সেক্ষেত্রে লিখবেন, ইটারেটিভ চেষ্টা কম করবেন, অ্যাজাইলই বেশি ভালো। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা এই চেঞ্জ করা বলতে বুঝিনি ভাই, এই সিনারিওটা কি বুঝছেন আপনারা? হ্যাঁ রেজাল ভাই, এই সিনারিওটা যদি আমরা ধরেন যে মুখস্থ স্ক্রাম মডেল দিয়ে দিলাম যে অ্যাজাইলের স্ক্রাম মডেল ইউজ করা যাবে, সেক্ষেত্রেও তো চলবে তাই না? আপনি চাইলে স্ক্রাম এখানে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে বর্ণনা করতে হবে যে প্রত্যেকটা এই যে কনজিউমারের যে রিকোয়ারমেন্ট, ফার্মারের যে রিকোয়ারমেন্ট, ডিস্ট্রিবিউটর যে রিকোয়ারমেন্ট, মানে অথরিটিস এর যে রিকোয়ারমেন্ট, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা স্প্রিন্টে ভাগ হয়ে যাবে। স্প্রিন্ট ওটা না, হ্যাঁ 2 সপ্তাহ থাকে, 2 সপ্তাহ থেকে 1 মাস পর্যন্ত যে টাইম থাকে। হ্যাঁ, এবং প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে আপনি টিম লিডার মানে স্ক্রাম মাস্টার, তারপর স্ক্রাম মানে ডেভেলপার, টিম মেম্বার, এক কথায় এগুলো আপনি সিলেক্ট করে দিবেন। স্ক্রাম তো জি স্ক্রাম তো কোনো মডেল না, তাই না? স্ক্রাম তো মনে হয় টেকনিক, এটা না, স্ক্রামও একটা মডেল, অ্যাজাইলের একটা ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, কিন্তু এটা তো মনে হয় মডেল না, মডেল অ্যাজাইলের একটা ফ্রেমওয়ার্ক, মানে অ্যাজাইলে মনে হয় এটাকে ইনক্লুড করা হয়, এটার যে টাইমিং গুলা ছোট ছোট ভাগে, ইটারেটিভ ভাগে। অ্যাজাইল তো ভাগ করে দেয় না বিভিন্ন ভাগে, কখন মাস্টার কি করবে, ডেভেলপার কখন কাজ করবে, হ্যাঁ 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 এগুলোর জন্য। কিন্তু মডেল তো আমাদের এখানে তিনটাই না, ওয়াটারফল, স্পাইরাল আর হ্যাঁ তিনটাই মডেলই আমাদের এখানে না, মেইন মডেলে তিনটা। অ্যাজাইলেরই একটা পার্ট হচ্ছে অ্যাজাইলেরই একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে স্ক্রাম। আপনি অ্যাজাইলে যা লিখবেন স্ক্রামে তাই লিখবেন, সমস্যা নাই। শুধুমাত্র স্ক্রামে লেখার সময় মনে রাখবেন ওই ওয়ার্ড কয়েকটা আছে, যেমন স্প্রিন্ট একটা ওয়ার্ড, তারপর হচ্ছে স্ক্রাম মাস্টার একটা ওয়ার্ড, এগুলো মনে রাখবেন। এগুলো কিন্তু লিখতে হবে যেটাই লিখেন না কেন, মানে প্রত্যেকটার যেমন প্রত্যেকটা এটা যেমন আলাদা আলাদা একটা ইটারেশন থাকে, মানে প্রত্যেকটার একটা একটা সেকশন বা একটা ভাগ থাকে। এটার ক্ষেত্রে এই অ্যাজাইলের ইটারেশন গুলোকে আপনার বলে, মানে এটাও ইটারেশনই বলে, কিন্তু এটার যদি স্ক্রাম সম্পর্কে লিখেন সেক্ষেত্রে আবার স্প্রিন্ট বলতে হবে প্রত্যেকটাকে। ভাই নেক্সট কোশ্চেনে যান। তো জানা ভাই। আচ্ছা, এটা পরে কি বুঝছেন, এটা বুঝছেন তো? এটা কেন আমি ওয়াটার, হ্যাঁ কারণ এখানে রিকোয়ারমেন্ট গুলি স্পেসিফিক, এই জন্য আপনাকে এই জন্য বলছিলাম এই তিনটা সম্পর্কে আগে একটু জানেন। প্রজেক্ট গুলো শর্ট আছে, রিকোয়ারমেন্ট গুলো ক্লিয়ারলি বলা আছে, এনভায়রনমেন্টটাও আপনার স্টেবল মনে হচ্ছে, সবকিছু মিলে আর কি এটা ওয়াটারফল এটা কাজ করে আমার মনে হচ্ছে। রাইট, এখানে কিন্তু পরবর্তীতে যে চেঞ্জ হবে বা রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে এরকম কিন্তু কোনো বর্ণনা করা নাই।
কিন্তু এমন একটা সিনারিও দিল যেটা বলবে যে পরবর্তীতে কাস্টমার ওয়াইজ বা কাস্টমারের বা এই আমাদের স্টেক হোল্ডারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সিস্টেম গুলো আমরা আবার এটা আপডেট করব, এরকম যদি বর্ণনা থাকে এর মধ্যে, তাহলে আপনি তো এটা ওয়াটারফল লিখতে পারবেন না। বুঝছেন কি? না ভাই, হাত তুলছিলাম ওই যে আপনি বললেন না মাথার উপরে যাইতেছে, তাই আমি হাত তুলছি। সেম টু ইউ ভাই। যদি ওয়াটারফল হয় তাহলে আপনি সিনিয়র থেকে যা আছে কয় পেস্ট করে দিবেন তো ভাই? প্রথমে দুটো লাইন লিখবো, লেখার পর যা আছে কয় পেস্ট। হ্যালো, কি আপনারা দেখতে পারতেছেন কি করলাম? আমি দেখেন এজাইল আর ভার্সেস স্ক্রাম নিয়ে আসলাম। হ্যাঁ, এই জন্য উনি এইভাবে তো বুঝা আমার পক্ষে সম্ভব না, এই জন্য এইভাবে নিলাম আর কি, টেবুলার ফর্মে। দেখেন দুইটা কিন্তু একই মতোই কিছুটা, ভালো করে লক্ষ্য করেন। দেখেন এই যে এই রুল লিখার সময় যেমন রুল গুলো কি কি থাকে স্ক্রামের, এখানে প্রোডাক্ট ওনার থাকে, স্ক্রাম মাস্টার, ডেভেলপার টিম। আর এখানে দেখেন মানে এমফাসাইজ সেলফ অর্গানাইজেশন টিম এন্ড কোলাবোরেশন। এটার মধ্যে একটু পার্থক্য আছে। এই দেখেন এই দুইটা ইটারেটিভ কিভাবে হয়, এটাই কিন্তু ইটারেটিভ। হ্যাঁ ভাই, স্ক্রাম মিটিং এ কি যেন হয় আগের দিনের যে কি করা হয়েছে, মিটিং এ প্রিভিয়াস দিনের কি কি প্রবলেম হয়েছিল, কি কি সলভ করা হয়েছে এবং কি কি মানে অবস্টাকল আছে এখন বর্তমান, এইটা নিয়ে আলোচনা করা হয়। এবং আজকে কি করব আমরা, এটা নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা ঠিক আছে, স্ক্রাম মিটিং এর বিষয়ে দেখেন লাস্টে একটা কোশ্চেনে আছে, স্ক্রাম রিলেটেড একটা কোশ্চেনই আছে ওইখানে। আচ্ছা ওই কোশ্চেনটা ঠিক আছে, এটা বুঝছেন? এখানে একই আমি একটু আগে বলছিলাম, আপনি লিখার সময় কয়েকটা জিনিসকে ফোকাস করবেন। এই যে ফোকাস লিখায় আছে দেখেন, ফোকাস করবেন। সেটা হচ্ছে স্ক্রামের ক্ষেত্রে এই যে ইটারেটিভটা হয়, ইটারেটিভ যেটা হয় এইটা হলো যেটা ভাগগুলো হয়, ভাগগুলোকে স্প্রিন্ট বলে, এই যে ডিভাইডেড ইনটু স্প্রিন্ট। হ্যাঁ, আর এটা সাধারণত 1 থেকে 4 উইকের মধ্যে এগুলো লেখার দরকার নাই, স্প্রিন্ট বলে ভাগগুলোকে। আর এটাকে ইটারেশনই বলে। আর এটার যদি ইভেন্ট গুলো যেগুলো থাকে স্প্রিন্ট, তখন স্প্রিন্ট যেহেতু আসলে স্প্রিন্ট প্ল্যানিং, তারপর হচ্ছে ডেইলি স্ট্যান্ড আপ, ওইখানে কিছু দাঁড়াইতে হয়, এটা রিভিউ করতে হয়, আর এটা যেই মানে প্রবলেম গুলো আছে এগুলো আইডেন্টিফাই করে আবার এটা সলভ করতে হয় আর কি, এরকম। আর এটা একটা ফ্রেমওয়ার্ক, একটু আগে বলছিলাম, এটা একটা ফ্রেমওয়ার্ক, স্ক্রাম এজাইলের একটা ফ্রেমওয়ার্ক আর কি। আর এটাতে ডকুমেন্টেশন কম করা হয়, এর থেকে সফটওয়্যার কাজ বেশি করা হয়। এটা তো একই, যদিও ডকুমেন্টেশন কম করতে হয়, এগুলোই। আচ্ছা, এটা আমরা একটু করে যাই। স্পাইরাল মডেল, এই যে একটা স্টার্ট হয়েছে, শেষ হয়েছে, আবার রিস্ক অ্যানালাইসিস হয়েছে, আবার প্রোটোটাইপিং করছে, আবার প্ল্যানিং করে আবার এভাবে চলতে আছে। আচ্ছা, আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল, মানে আইটারেশন আর অ্যাজাইলে দুইটাই তো মানে বারবার হয়, তাই না? হ্যাঁ, মানে ডিফারেন্স কোথায় দুইটার মধ্যে? এই দুইটার মধ্যে একটু লাইফ সাইকেল একটু ডিফারেন্ট আছে। মানে এইটা মানে স্পাইরালটা হচ্ছে, ইটারেক্টিভটা হচ্ছে যে ওই ঘুরে ঘুরে আসবে, কিন্তু আমরা অ্যাজাইলে হচ্ছে যেখানে সমস্যা আমরা ঠিক ওইখানটাতেই যাব, ঘুরবো না, এই হচ্ছে বিষয়। মানে স্পাইরালে একদম প্রথম থেকে আসবে ঘুরে। একটা দেখেন, স্পাইরালে সবসময় কি হবে, প্রথমে আগে মানে
প্রবলেম অ্যানালাইসিস হবে, তারপর ওখান থেকে প্রোটোটাইপ তৈরি করবে, তারপর ওই সিস্টেমটা মানে তৈরি হবে, তারপর এটা ডিপ্লয় যাবে, আবার নতুন করে আবার প্রবলেম নিবে, আবার ওই প্রবলেমটা অ্যানালাইসিস করে কি হবে, তারপর ডিজাইন করবে, তারপর আবার কমপ্লিট করবে, তারপর এটা শেষ হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে শুরু থেকে আবার শুরু হবে। স্পাইরালের কোনো নাই, দেখেন যে কোনো জায়গা থেকে যে কোনোটা ঘুরবে, মানে আগে টেস্ট হতে পারে, মানে এরকম দেখছেন? বুঝতে পারছি। এখন দুটার মধ্যে মানে মডেলের পার্থক্য আছে। এটাতে 4টা পার্ট, ডিসকভার, ডিজাইন, ডেভেলপ, টেস্ট। এটা যে কোনোটাতেই শুরু করতে পারেন আপনি, টেস্ট থেকে শুরু করতে পারেন, টেস্ট, ডিজাইন, ডেভেলপ, ডিসকভার। মানে আপনার যে প্রবলেমটা আসবে ওখানে ডেভেলপের এখানেও আসতে পারে, এখান থেকে আবার শুরু হবে। আর ওইটার কিন্তু ওই আবার মানে একটা ডিপ্লয় হওয়ার পর আবার একটা শুরু হয়, আবার একটা ডিপ্লয় হওয়ার পর একটা শুরু হয়, এরকম। এক নম্বরটা লাগবে না। আল্লাহ, এখানে কিছুটা একটু লিখছে যে আপনার ডেলিভারি যেটা দেয় আর কি, সফটওয়্যারটা প্রত্যেকটা ইটারেশনের পর একবার করে ডেলিভারি দেয়। আর এটা লিখছে যে ইমপ্রুভমেন্ট, দেখেন, ইটারেটিভ ইমপ্রুভমেন্টস অন এ প্রোডাক্ট উইথ ইচ ইটারেশন। প্রত্যেকটা ইটারেশনে একটা জাস্ট একটা ইমপ্রুভমেন্ট দেয়, যে কি প্রবলেম আসছিল ওগুলো সলভ করে, একই কিছুটা। তারপরও আলাদা একটু করতে হবে আর কি। ভাইয়া তার মানে হচ্ছে আমাদের মডেল গুলার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো ভালো মতো পড়তে হবে। হ্যাঁ, আপনার বেসিক্যালি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজেসই দরকার। এই দুটাই যদি আপনি ভালো করে জানেন প্রত্যেকটার, তাহলে আপনি যে কোনো সিনারির উপরে আপনি লিখতে পারবেন, কারণ আপনি ওটাই বর্ণনা করতে হবে কেন আপনি লিখছেন এইটা। আচ্ছা, এই যে ফাংশনাল নন ফাংশনাল তো বুঝছেনই। দেখেন দেখেন, ফাংশনাল রিকোয়ারমেন্ট ডিসক্রাইব হোয়াট দ্য সফটওয়্যার শুড ডু, মানে সফটওয়্যারটা কি করবে সেগুলো। এক কথায় সফটওয়্যারের যেই মানে মডিউল গুলো থাকবে বা ফিচার গুলো থাকবে, এগুলোই হচ্ছে তার ফাংশনাল, বা ইউজার রিকোয়ারমেন্টস গুলি হচ্ছে তার ফাংশনাল। এদের they define specific behaviors, actions and functionalities that the software must provide to its users। মানে এক কথা, ইউজারকে যেগুলো প্রোভাইড করতেছেন আপনি, যে মডিউল বা যে ফিচার গুলো, সেগুলি তার হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট। যেমন এক্সাম্পল ইউজার অথেন্টিকেশন, একটু আগে ওটাতে দেখছিলাম, আমি হাইলাইট করছিলাম না, এই যে অথেন্টিকেশন, রেজিস্ট্রেশন, এগুলো। ডাটা আইডি ইনপুট ভ্যালিডেশন, এতে ডাটা ইনপুট গুলো ছিল, আমি ডাটা ইনপুট গুলো কিন্তু করছি, হাইলাইট করছিলাম, ঠিক আছে। এগুলি হচ্ছে আপনার হলো ফাংশনাল এক কথায়। তারপর হচ্ছে সার্চ ফাংশনালিটি। সার্চ ফাংশনালিটি বলতে সার্চ করবে যে এটার একটা অপশন দেখার, সেটার কথা বলছি। এই রিপোর্ট দিচ্ছেন, রিপোর্ট জেনারেট করতে যেন পারে। তারপর ইউজার ম্যানেজমেন্ট করতেছে, এটা ইউজার কি কি করতে পারবে, ইউজারে কি কি করতে পারবে, অ্যাডমিনিস্ট্রেটিভের বর্ণনা করা ছিল। এগুলি হচ্ছে আপনার ফাংশনালিটির মধ্যে পড়ে এক কথায়, ফাংশনাল রিকোয়ারমেন্ট।
আর নন ফাংশনাল গুলো দেখেন ওইগুলোরই পারফরমেন্স, রিলায়েবিলিটি, ইউজেবিলিটি, সিকিউরিটি, এগুলো। যেমন রেসপন্স টাইম খুব কম। সাপোজ আপনি একটা এপিআই কে কল করতেছেন, এপিআই দ্রুত দিচ্ছে। এপিআইটা আপনার হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট। আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হলো আপনার এপিআই এর যে রেসপন্সটা খুব দ্রুত আসতেছে বা অল্প সময়, এটা কি নন ফাংশনাল, মানে পারফরমেন্সের উপর যেটা ইফেক্ট হবে। অ্যাভাইলেবিলিটি, সব জায়গাতে আপনি পাচ্ছেন, এটাও একটা কি। অনেক অ্যাপস আছে সাপোজ রেস্ট্রিক্টেড, সব জায়গায় ইউজ করতে পারেন না, তো ওই রকম না, সব জায়গায় ইউজ করতে পারেন। এটা একটা তার মানে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, এটা দিতেই হবে যে এরকম কিন্তু না সব জায়গাতে এক্সেস। কারণ বাইরের দেশে বর্তমান ব্যাংকের অ্যাপস গুলো বাইরের দেশে ইউজ করে, আমাকে যে বাইরের দেশে দিতেই হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না, কিন্তু আমরা দিচ্ছি, এটাই হচ্ছে তার নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। স্কেলেবিলিটি, মেইনটেনেবিলিটি, সিকিউরিটি, ইউজেবিলিটি এটসেট্রা, এগুলোই। এটা আর এখানে দেখতে হবে না, বুঝছেন তো? এখান থেকে এখন এটা পরেই বুঝবেন, ঠিক আছে? এই দুটা গেল তো নাকি? যে দুটো সম্পর্কে যে কোনো একটু লিখেন। আরেক ভাই নন ফাংশনাল গুলো কোনটা বললেন লাস্টে? মানে আপনার সিকিউরিটি, আপনার পারফরমেন্স, আপনার হচ্ছে স্কেলেবিলিটি, অ্যাভাইলেবিলিটি ইত্যাদি, যত লিটি আছে সবগুলোই। বুঝতে পারছি, যেগুলো ইউজ করা যায় না আর কি, ফ্লেক্সিবিলিটি করা যায়, যত লিটি আছে, ফ্লেক্সিবিলিটি, সুইটেবিলিটি, সাস্টেইনেবিলিটি, রিলায়েবিলিটি, ওই তো যেগুলো ফিল করা যায় কিন্তু ধরা যায় না, ইউজ করা যায় না। এটাই বললাম একটু আগে, আমি বলছিলাম যেটা অ্যাডজেক্টিভ, এক কথা ফাংশনালিটি গুলোর অ্যাডজেক্টিভ। তৃতীয় নম্বরটা দেখেন, হাউ ক্যান অ্যাজাইল এন্ড ওয়াটারফুল মেথোডোলজিস বি কম্পেয়ার্ড এন্ড কনস্ট্রাক্ট ইন টার্মস অফ দেয়ার অ্যাপ্রোচ টু প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফ্লেক্সিবিলিটি, সুইটেবিলিটি for different type of projects, provide example, illustrate your analysis। মানে আপনি যে কোনো একটা এক্সাম্পল যেটাই দেন না কেন, ওই এক্সাম্পলটা এগনিস্টে অ্যাজাইলের কি হবে, ওয়াটারফলের কি হবে, এটা বর্ণনা করবেন। যেমন মনে করেন ওয়াটারফল কিন্তু না, ফ্লেক্সিবল না, আপনি চাইলেই আপনার রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে পারবেন না, ওটা ইনফ্লেক্সিবল বা কি বলে আরো, এই দুটা লিখলে ভালো আসবে। দাঁড়ান, ওয়াটার ফল ভার্সেস, ভাই স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, ভাই একটু রেকর্ড করেন কেউ ভাই। দেখেন এটা হচ্ছে ফ্লেক্সিবল, এটা ওটার বিপরীতটা হবে, এটা ফ্লেক্সিবল না, এক কথায় প্রেডিক্টিভ এন্ড প্ল্যান ড্রাইভেন, মানে এটা হচ্ছে আগের থেকেই করা থাকবে, যেটা ওইটাই, যেটা প্ল্যান করা থাকবে এইটাই, এটার বাইরে কিছু করতে পারবে না। আর এটা হলো সিকোয়েন্সিয়াল, একটার পর একটা যাবে লিনিয়ার প্রসেসে, আর এটা ইটারেটিভ প্রসেসে যাবে, আর ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচ ইউজ করে। আর এটার ফেজ গুলো হয়তো রিকোয়ারমেন্ট, ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্টিং, আর এটা হচ্ছে ক্রস ফাংশনাল টার্মস, এটা দরকার না। আরেকটা হলো এটা ফিডব্যাক নেওয়া যায় না ওয়াটারফলে, আর এটা ফিডব্যাক এটা একদম মানে ডেভেলপমেন্টের স্টেজে নেওয়া যায় না, আর এটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টেজে আপনি এটা কন্টিনিউয়াস ফিডব্যাক নিতে পারবেন। এটা সিঙ্গেল রিলিজ করা যায় না, এটা সিঙ্গেল রিলিজ করা যায়। ভাই আমি মাত্র জয়েন করছি, একটু বলবেন কোনটা পড়াচ্ছেন, আমি বুঝতেছি না, সরি ভাই। আপনি এই কোশ্চেন বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এটা বুঝছেন? হ্যাঁ, ফাংশনাল নন ফাংশনাল তো যে রিকোয়ারমেন্ট, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এইটা এখন বুঝছেন এটা কি 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 করতে হবে? আপনি একটা এক্সাম্পল, ওয়াটারফল আর এটার মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখাইতে হবে না? হ্যাঁ, এই কোশ্চেনটা দিয়ে সার্চ দেন, তাহলে আপনাকে সুন্দর করে বলে দিবে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। দুটা সম্পর্কে আগে বর্ণনা করলো, তারপরে ফ্লেক্সিবিলিটিতে যায় ওয়াটারফল দেখেন,
এটা লেস ফ্লেক্সিবল বা এটা ফ্লেক্সিবল না, কয়েকটা যেটা বর্ণনা করলাম ওটা লেখা আছে দেখবেন। আর এটা ফ্লেক্সিবল, আপনি খুব চেঞ্জ করতে পারবেন এক কথায়। এদের সাস্টেইনেবিলিটির ক্ষেত্রেও এক কথায় এটা মানে এটার ভালো দিকগুলো আর এটার খারাপ দিকগুলো, আবার এটার ভালো দিকগুলো এটা খারাপ দিকগুলো লিখবেন, মানে এক কথায় কম্পেয়ার করবেন শেষ। আমার ভাষায় আমি যেটা বুঝতেছি, আমি এই কোশ্চিন দেখে যা বুঝতেছি সেটাতে আমি যা লিখবো সেটা হলো ওই অ্যাজাইল যদি আমি ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমি এটা ফ্লেক্সিবল, ইউজারের কাছ থেকে আমি নিতে পারবো, এটা আবার চেঞ্জেস করতে পারবো যে কোনো মুহূর্তে। আর ওয়াটারফলের ক্ষেত্রে আমরা এটা করতে পারবো না, আর এটা দ্রুত আমি মানে ডিপ্লয় দিতে পারবো এবং ডিপ্লয় দেওয়ার পর ফিডব্যাক নিয়ে আবার আমি এটা প্রসেস করে আবার ডিপ্লয় দিতে পারবো। কিন্তু এটা দিব না, একদম ইন্ট ডেভেলপমেন্টের ইন্টে দিতে হবে। এটা হচ্ছে ওয়েল ডিফাইন সিস্টেমের, ওয়েল ডিফাইন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাজাইল আমরা কেন ইউজ করব যেখানে ওয়াটারফল আছে। ওয়াটারফল ওয়েল ডিফাইনের জন্য সবচেয়ে ভালো পারফর্ম করে। এগুলোই লিখবো, বুঝছেন? এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, কনসিডার এ প্রজেক্ট টু ডেভেলপ এ মোবাইল অ্যাপ্লিকেশন। একটা মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ মানে তৈরি করবে, ওই সেই ক্ষেত্রে মানে এইগুলো পরে দেখেন অনেক সুন্দর করে বর্ণনা করছে। যেমন in a waterfall approach the project would start with gathering all requirements upfront. আচ্ছা ভাই, কোশ্চেন কই পাইলেন? এই কোশ্চেন এই কোশ্চেন কোথায় পাইলেন? এটা তো দেওয়া আছে কোথায় যেন দেখলাম, ওই এখান থেকে নিলাম। বাট আমি দুপুরে দুইটা কোশ্চেন শুধু দেখতেছি, নিচের এই তিনটা কোশ্চেন দেখতেছি না। এক দুই দেখতেছি শুধু। আপনারা এগুলো দেখতে পাচ্ছেন সবাই? তাহলে সাত্তার স্যারের ওই ফাইলটাতে দেখতে পাচ্ছি, সাত্তার স্যার যে ফাইলটা দিচ্ছেন ওই ফাইলটাতে দেখতে পাচ্ছি সেটা বলুন। ওটাই তো আমি এটা ওপেন করলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনারা এরকম একটা এক্সাম্পল দিবেন, এই এক্সাম্পল দিয়ে এগুলোর মানে লিখবেন আর কি, যে কোনো একটা এক্সাম্পল দিবেন। আর কি বলছে এক্সপ্লেইন 4 নম্বরে আসি। 3 নম্বর পর্যন্ত কার আর কোনো কোশ্চেন আছে? না ভাই, সামনে যান। 4 নম্বরে 4 নম্বর দেখি, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট of the hybrid model in software development. Provide example of situation where a hybrid approach might be beneficial. আমাদের তো হাইব্রিড মডেল নাই, তাই না ভাই? আপনার একটা কনসেপ্ট চাইছে আপনার কাছ থেকে, সফটওয়্যার ডেভেলপমেন্টের এই হাইব্রিড মডেলের একটা কনসেপ্ট চাইছে, মানে কোন সিচুয়েশনে আপনি এই হাইব্রিড মডেলটা বেশি ভালো কাজ করবে এরকম একটা সিচুয়েশন আপনাকে বর্ণনা করতে হবে। হাইব্রিড বলতে কি 3টা মডেলকে একসাথে বোঝাইতেছে? 3টা বা 2টা মিলে একটা হাইব্রিড মডেল তৈরি হবে, যেটা প্রথমে আপনি মনে করেন ওয়াটারফলকে ই করবেন, ওয়াটারফলের পর পরবর্তী যেগুলো করবেন এগুলো স্যার একটা এক্সাম্পল দিচ্ছিল মনে আছে, ওই আপনি কিছুটা ওয়াটারফলে করলেন, তারপর পরবর্তীতে গুলো সবগুলো আবার ইতে করতেছেন, মানে সবগুলোর ভালো কনসেপ্টটা নিয়ে একটা মডেল তৈরি করা। হ্যাঁ হ্যাঁ ভাই বুঝিনি, আবার বলবেন? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি শুনেন। এর যেমন ওয়াটারফল এবং অ্যাজাইল আমি দুটাই যদি একসাথে কাজ করতে চাই, যে প্রথমে আমি যে রিকোয়ারমেন্ট গুলো, ফার্স্ট টাইম তো আমি একটা রিকোয়ারমেন্ট আসবে নাকি, ফার্স্ট টাইম তো আমাকে একজন রিকোয়ারমেন্ট দিবে সিস্টেমটার জন্য, ওই রিকোয়ারমেন্টকেই আমি ধরবো যেটা ফাইনাল, দিয়ে আমি এটা ওয়াটারফল অ্যাপ্লাই করলাম। ওয়াটারফল অ্যাপ্লাই করার পর 2 দিন পর দেখা গেল যে আরেকজন আসে বলতেছে এখানে আমার এই জিনিসটা অ্যাড করতে হবে বা এই রিকোয়ারমেন্ট একটু চেঞ্জ করতে হবে, তখন আমি কি করব, আগেরটা ওটা ডিপ্লয় মানে করে ফেলবো, কমপ্লিট করে ফেলবো ওয়াটারফলে, তারপরে আমি যেগুলো আবার নতুন আবার দিব, আমি নতুন একটা ডিপ্লয় দিব, সেখানে শুধুমাত্র আমি আবার অ্যাজাইল ইউজ করব। আবার যখন একটা রিকোয়ারমেন্ট আসবে, তাহলে যেহেতু পরবর্তীগুলো সবগুলো আমি অ্যাজাইল ইউজ করতেছি, তাহলে কি হবে, আমার এই জিনিসটা খুব সহজেই করতে পারবো আর কি।
যেমন মনে করেন যে একটা বড় একটা প্রজেক্ট আসছে আপনার কাছে, বড় প্রজেক্টটা কিন্তু ফার্স্ট টাইমে সবকিছুই আপনাকে একদম ওয়েল ডিফাইন করে দিছে, সেক্ষেত্রে আপনি ওয়াটারফল ইউজ করলেন, কিন্তু কিছুদিন পর কোম্পানির বা চেঞ্জ করার একটা আসলো, তখন আপনি কি করবেন, পুরা মডেলকে আর না চেঞ্জ করলে তখন বাকিটা এজাইল অ্যাপ্লাই করে দিলেন। বুঝতে পারছি। এইটা আপনি পড়েন, এটাতে সব কিছু সুন্দর করে এক্সাম্পল সব বর্ণনা করা আছে, দেখেন। The hybrid model is in software development combines element of both traditional, মানে waterfall and agile methodology to leverage the strength of each approach while mitigating their weakness. মানে যে প্রবলেম গুলো থাকে এগুলো সলভ করার জন্য আসলে এটা দুটাকে কম্বাইন ভাবে ইউজ করা হয়। হ্যাঁ, it allows teams to tailor their development process to best suit the specific needs and constraint of the project. Here's an overview of the hybrid model, for example, of situation where it mitigate be beneficial. And the concept of hybrid model, এখান থেকে শুরু আসলে। In the hybrid model, aspects of both waterfall and agile methodologies are integrated to create a customized approach that fit the project's requirements and constraints. The hybrid model typically involves breaking down the project into phase similar to waterfall, but also incorporate incorporates iterative development and flexibility similar to agile. Terms may be adopt agile practice such as regular feedback loop, incremental delivery, and continuous integration within the framework of the structured project plan. একটা স্ট্রাকচার প্রজেক্ট প্ল্যানের মধ্যে যদি আমি কন্টিনিউয়াস যদি আমি আপডেট করতে চাই, ইনক্রিমেন্ট করতে চাই, ইত্যাদি ইত্যাদি অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের প্রথমে ওয়াটারফল ইউজ করব, পরে আমরা অ্যাজাইল ইউজ করব। ওটাই আসলে বর্ণনা করতেছে। এক্সাম্পল অফ সিচুয়েশন বেনিফিটিং from a hybrid approach in the regulated industries. Regulated industries, মানে example, developing software for industries like healthcare, তারপর হচ্ছে finance or aerospace, মানে which have strict regulatory requirements. দেখেন রেগুলেটরি হেলথ কেয়ার এগুলোতে যে রিকোয়ারমেন্ট গুলো থাকে, মানে এগুলো তো একদম স্ট্রিক্ট ফলো করতে হয়। সুতরাং প্রথমে তো আগে ওয়াল ডিফাইন থাকবে, এখানে কি কি সার্ভিস দিবেন, কি কি থাকবে সবকিছুই, কিন্তু পরবর্তীতে এখানে তো অন্য কিছু অ্যাড করতে পারে, সেক্ষেত্রে বাকিটা আমরা অন্য একটা ইউজ করব, অ্যাজাইল ইউজ করব। যেমন দ্য বেনিফিট কি হবে, দ্য হাইব্রিড মডেল অ্যালাউস টু আপফ্রন্ট প্ল্যানিং এন্ড ডকুমেন্টেশন রিকোয়ার্ডস বাই রেগুলেশন it is similar to waterfall while also enabling flexibility and responsiveness to changing requirement. ওইটাই আমি একটু আগে যেটা বলছিলাম, যে প্রথমে আমরা স্ট্রাকচার ওয়াইতে ফলো করে আমরা ওয়াটারফল ইউজ করব, কিন্তু পরবর্তীতে কি করব, ওই বাকি যদি আবার চেঞ্জেস বা রিকোয়ারমেন্টস যদি আসে তাহলে আপনি অ্যাজাইল ইউজ করবেন বাকিটা। তাই লার্জ স্কেল প্রজেক্ট, একটু বড় যদি প্রজেক্ট হয় সেগুলোতে প্রথমে যখন মানে কমপ্লেক্স যদি এন্টারপ্রাইজ লেভেল সিস্টেম তৈরি করেন প্রজেক্টে, সেক্ষেত্রে আপনি হাইব্রিডটা অ্যালাউ করতে পারেন, যে প্রথমে আগে ওয়াটারফল কি করবেন, পরে আবার ফ্যাসিলিটি দিবেন, যেটা মানে ইটারেটিভ ডেভেলপমেন্ট হতে থাকবে। ফিক্সড ডেডলাইন প্রজেক্ট, একটা ডেডলাইন যদি ফিক্সড থাকে প্রজেক্টের, সেক্ষেত্রে আপনি তো অ্যাজাইল দিয়ে করতে পারবেন না, কারণ একমাত্র ওই কি বলে ওয়াটারফলই কিন্তু একদম আপনি এক্সাক্ট বলে দিতে পারে যে কখন আপনার এটা ডেলিভারি হবে। সুতরাং সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন হাইব্রিড মডেল। এখানে আগে শিডিউল করে নিলেন ওই ওয়াটারফলের মাধ্যমে, এবং পরবর্তীতে এটা আবার অ্যাডজাস্ট করবেন আস্তে আস্তে অ্যাজাইল দিয়ে। রেজাউল ভাই, হ্যাঁ চ্যাট জিপিটির লিংকটা দিয়ে দিন মেসেঞ্জারে গ্রুপে।
এই বর্ণনাটাই দিয়ে দিব বলতেছেন? মানে যে উপর থেকে এই যে রাইটে উপরে শেয়ারের অপশন আছে ওইখান থেকে লিংকটা নিয়ে হচ্ছে মেসেঞ্জারে দিয়ে দিন। এই যে রাইটে উপরে তীর মতো একটা চিহ্ন আছে দেখুন, হ্যাঁ এটা দিলাম। আচ্ছা 3 নম্বর কোশ্চেনে আর কারো কোনো কোশ্চেন মানে আছে, ডাউট আছে? হাইব্রিড মডেলটা কি? বুঝছি। 4 নম্বরটাতে হ্যাঁ আপনাকে এই কনসেপ্টটা দিতে হবে। হ্যাঁ আপনার মতো করে লিখবেন, কি করলে কি লাভ হবে। আরে যা ইচ্ছা তাই লিখবেন, 5-6 তো পাবোই। আচ্ছা 5 নম্বর কোশ্চেনটা দেখি। ইন স্ক্রাম হোয়াট ইজ দ্য ঠিক জি বললাম নাম্বার 5 এ আপনাকে 6 দিবে, এখানে 6 দিবে না, টোটাল মিলে 6 দিবে। আর যাই হোক, ইন স্ক্রাম হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ডেইলি স্ট্যান্ড আপ। ওই যে ডেইলি স্ক্রামের যেই মানে কনসেপ্টটা এই মিটিংটার, এইটা আপনাকে গণনা করতে হবে। and how does this contribute to team collaboration and progress tracking? মানে এই ডেইলি স্ক্রামে কিন্তু আসলে জানা যায় যে আমাদের প্রজেক্টটা আসলে কত দূর আছে এবং কবে এটা শেষ হতে পারে এবং কি কি আমরা এখানে কি বলতেছি প্রবলেম আমাদের অ্যারাইজ হয়েছে সেগুলো ট্র্যাক করা যাবে। আপনি এটা লিখবেন আপনার মতো করে। আমি ওভাবে পড়বো না, আমাদের স্ক্রাম মিটিং হয়, যে কাজটা হয় সেটা আমি বলি। সেটা হলো সকালবেলা 30 মিনিট আমাদের স্ক্রাম মিটিং হয়। হ্যাঁ, এই স্ক্রামের আমাদের আগের থেকে তো প্রজেক্টের ডেডলাইন দেওয়া থাকে, সেক্ষেত্রে প্রজেক্টের ডেডলাইন অনুযায়ী আজকের দিন পর্যন্ত কি কি সলভ করার কথা ছিল এগুলো একজন মানে স্ক্রাম মাস্টার থাকে, তিনি এটা উপস্থাপনা করেন। মানে এটা আমাদের সিটিও স্যার উপস্থাপনা করেন, আর টিম মেম্বাররা তাদের এগুলো প্রবলেম গুলো বলে যে আমরা এটা সলভ করছি, এইটাতে এই জায়গাতে প্রবলেম আছে, এইটা কিভাবে সলভ করা যায়। তখন স্ক্রাম মাস্টার ওইটা সলভ করে দেয়, যেটা মানে যে কোনো টাইপ হতে পারে। এটা আরেকজনের সাথে কথা বলে দিয়ে সলভ করে দেওয়া, এটা হতে পারে। যে পুট করে সলভ করে দেয় এমন কিন্তু না, ঠিক আছে। এইটাই বর্ণনা আছে কমিউনিকেশন এন্ড কোঅর্ডিনেশন, এই ডেইলি ডিসকাসের মাধ্যমে আপনারই করা হয় আর কি প্রজেক্টটা। এই জন্য আপনি ওই টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবেন, বা এগুলো অনেক কিছু করে। যেগুলো প্রবলেম থাকে এটা সলভ করতে পারবেন। কোন জায়গাতে আপনি প্রোগ্রেস কত দূর হয়েছে এগুলো মানে বর্ণনা করতে পারবেন। এই 5টা কোশ্চেন সলভ করলে কি পুরো থিওরি পড়া হয়ে যাবে? থিওরি পড়ে কি করবেন? থিওরিতে আসলে আছেটা কি? আপনাকে তো বর্ণনা করতে হবে এগুলোই। হ্যাঁ, তাই তো দেখতেছি। আচ্ছা ভাই, একটা ছিল যে এক্সপি, ওইটা কি ইম্পর্টেন্ট? এক্সপি মানে হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং। এটার আরেকটা নাম আছে মনে হয় পিয়ার টু পিয়ার প্রোগ্রামিং। মানে একজন ডেভেলপার দাঁড়িয়ে থাকে আর একজন প্রোগ্রাম করে, এটা কি এক্সট্রিম প্রোগ্রামিং বলে।
মানে এটা থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, মানে কোনো আইডিয়া নাই আমার, বুঝতেছি না। এক্সপি থেকে মেবি কোশ্চেন দিবে না, না দিলেই ভালো। দেখেন স্যার কোশ্চেনই দিয়ে দিচ্ছে, এগুলাই আসবে কালকে। কোনটা? এই যে যেটা সলভ করতে দিচ্ছে এই টাইপের কোশ্চেনই আসবে কালকে। এই টাইপের কোশ্চেনই তো দিবি, স্বাভাবিক। এই সিনারিওটাই আসবে যে এরকম না, অন্য একটা সিনারিওটা আসবে না, মানে আমি বলতেছি এই টাইপ দিয়ে এই টাইপের কোশ্চেনই বলবো। এই কোশ্চেনটা থাকবেই যে আপনি কোনটা চুজ করবেন, তারপরে কনটেক্সটে যে কোনো কিছু থাকতে পারে। দিতে পারে, যা ইচ্ছা তাই দিতে পারে। এই যে দেখেন কোয়ালিটি কোয়ালিটি অ্যাট্রিবিউট কি? কোয়ালিটি অ্যাট্রিবিউটই কিন্তু নন ফাংশনাল অ্যাট্রিবিউট, আর ফাংশনাল অ্যাট্রিবিউট হচ্ছে ফিচার গুলো বা যেগুলো ফাংশনস থাকবে সেগুলো। মোটামুটি যা বুঝছেন সেটাই। আর আপনি তারপরও যত আমি একটু আগে বলছিলাম যত লিটি আছে সব হলো আপনার নন ফাংশনাল। ক্যাপাসিটি, অ্যাভাইলেবিলিটি, রিলায়েবিলিটি, রিকভারেবিলিটি, মেইনটেনেবিলিটি, সার্ভেবিলিটি, সিকিউরিটি, রেগুলেটরি, ম্যানেজেবিলিটি, এনভায়রনমেন্টাল, ডাটা ইউটিলিটি। কোশ্চেন তো শেষ। এই দ্বিতীয় কোশ্চেনটা তো এটাই করছে। আমি তো এটাই বললাম। দেখেন একই কোশ্চেনই তো এটা একটা রেস্টুরেন্ট সম্পর্কে। এই লাইনটা তো ঠিক আছে, এই লাইনটাও ঠিক আছে, দুটা এখান থেকে দুটা কিন্তু আসছে। এই কোশ্চেনটা একটা, আর একটা হচ্ছে এই কোশ্চেনটা 3 নম্বরটা। এটা আমাদের কুইজ ওয়ানে ছিল না। রেজাল্ট ভাই দুইটা সিনারিওর মধ্যে একটু পার্থক্যটা একটু বুঝাই দিবেন ভাই। দুইটা সিনারিও দেওয়া আছে না, জাস্ট বেসিক পার্থক্যটা যে এইটার জন্য এইটা, এইটার জন্য আমরা ওয়াটার। এই কোশ্চেনটা তাহলে গতদিন এটার অ্যান্সারটা আমি কোনটা লিখছিলাম, আমি তো টাস্কি খাই গেছি, দাঁড়ান পুরোটা আবার পড়তে হবে। গতদিন আগে তো একটু কিছুটা পড়ছিলাম তারপরই করছি। রেস্টুরেন্ট টিপস আর ইনসেন্টিভ গুড সার্ভিস, ভলান্টারি পেমেন্ট অফ দ্য সার্ভিস এন্ড কমন রেস্টুরেন্ট অফ আর্টিসিয়ান or table service where the way the client flutter based restaurant employees the calculate employee preference system user friendly easily accessible and easily accessible restaurant user friendly, এগুলো হচ্ছে তার নন ফাংশনাল অ্যাট্রিবিউট। বুঝছেন? employees and customer, the tip consumer employees their goods services easily rewarded. This system calculates from the payment made the customer of the restaurant. This consists of the module those admin employees and restaurant of the user. The admin can all employees they can add delete categories of the system. This category can calculate percentage evaluate the system. Admin can be the customer and the user if the phrase admin space the system. This sometimes can easily view the trade and short using filter by the month year. This is login to the system using the credential to make payment to consumer select what is the restaurant. This system have implemented the dummy model to make payment. This user can employees accordingly all the system can be viewed by the user.
আরে আমি তো মনে ভুল লিখছি, আমি কি সেদিন এজাইল লিখে আসছি নাকি আবার? এখানেও কিন্তু বর্ণনা করা আছে একদম ওয়েল ডিফাইন। ওয়াটারফুল যারা লিখছে তাদেরটা ঠিক আছে। এটাই দিছিল না সেদিন? কোনটা লিখলে ঠিক নাই? দুটা লিখলে ঠিক, কিন্তু আমি যেটা লিখছি এটার অবশ্যই একটাই দিছি, বর্ণনা দিছি সাথে। না না, এটা কুইজের কোশ্চেন না। এটা আমাদের কুইজের কোশ্চেন না, আমাদের ওখানে একটু ফ্লেক্সিবিলিটির কথা লেখা ছিল মেবি। প্রিন্সিপাল না দিছিল মনে আছে, এইগুলা ছিল না। এটা এটা ওইটা না, আমাদের একটা দিছিল, ওটা কই? ওটা মনে হয় যে মেসেঞ্জারে আছে কিনা দেখবেন। আপনাদের কাছে আমি তো সবই ভুলে গেছি। এটা কিন্তু ওয়েল ডিফাইন, এটা কিন্তু ওয়াটারফুল মডেল হবে, বুঝছেন? একটু আগে যেটা বর্ণনা করলেন এটা ওটা একই। আর আপনি যদি এজাইল লিখেন কোনো সমস্যা নাই, এজাইল লিখলে আপনি তো বর্ণনা করবেন যেটা একটু বড় একটা প্রজেক্ট, এখানে এতগুলো স্টেক হোল্ডার ইনভলভমেন্ট, এই সেই ইত্যাদি বর্ণনা করবেন আপনি। আমাদের কোশ্চিনটা দেন, আমাদের কুইজের কোশ্চিনটা কই? আমি একবার দেখলে ভালো লাগবো। আচ্ছা, এই চার্টটা একটু দেখে যান, বুঝছেন? এদের ফ্লো চার্ট একটা দিয়ে দিতে পারে। লিনিয়ার প্রসেস ফ্লো, এটা হচ্ছে এই ওয়াটারফুলেরটা আর কি। কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডিপ্লয়মেন্ট। আর হচ্ছে ইটারেটিভ ফ্লো, কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডিপ্লয়মেন্ট। এটা প্রত্যেকটা আবার ইটারেশন আছে। আর একটা হচ্ছে ভাই মেসেঞ্জার গ্রুপে দিছি। আচ্ছা, ইভলিউশনারি প্রসেস ফ্লো মানে একটা পুরো একটা কমপ্লিট হবে আবার শুরু হবে, পুরো একটা কমপ্লিট হবে আবার শুরু হবে। এইটা একটা কথা, একটা যাবে তারপর ওটার একটা ইনক্রিমেন্ট আসবে। আর একটা হচ্ছে প্যারালাল, মানে একটার পাশাপাশি আরেকটা ঘটবে আর কি এট এ টাইমে। ধরো লাগবে না, অবশ্য ইম্পর্টেন্ট না তো বেশি না। দিছেন না এফবিতে? হ্যাঁ এফবিতে দিছি। দেখেন এটাতে কি বলছিল, স্লো কই গেল পিকচারটা, হারাই গেছে। তাকে এটাতে দেখি, হ্যাঁ ভালো করে বুঝা যাচ্ছে না। ডাউনলোড ওপেন করলাম কিন্তু ঘুরে ঘুরে কেটে গেল। চলে যাচ্ছে একা একাই, বুঝছি। আচ্ছা যাই হোক, আচ্ছা 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 সমস্যা নাই। দেখেন শুধুমাত্র আমি শেষের লাইন দুটা পড়তেছি। এই লাইনটা দেখেন, থ্রু countless discussion and revisions, the team began to unravel the complexity of the project requirements one thread at a time. দেখেন, with a renewed sense of purpose, Alex and the team vision, success and the journey challenges there. The messaging app stamping the testimony powerful, clearly of the face uncertainty.
এটার ক্ষেত্রে অ্যাজাইলটা লিখাই বেটার হবে, বুঝছেন? However, as they কি লিখছে delve deeper, they discovered এটা কি ট্রায়াঙ্গেল মনে হয়, web of conflicting demands. এইটুকু বুঝছেন? এইটুকু conflicting demands, some stakeholders planned for flashy t-shirts, while others emphasized the need of robust security measures, which is meeting the requirement seemed to multiply. মানে এই বর্ণনার মধ্যে দেখেন একটা রিকোয়ারমেন্ট মানে আশার আবারই আছে, একটা পসিবিলিটি আছে, যার কারণে এটাতে অ্যাজাইল, আমি মেবি অ্যাজাইল লিখছি এই জন্য। এটা আরেকটা কথা লিখছে যে messaging app standing as a testament to the power of preservance and clarity in the face of uncertainty. আচ্ছা, এখানে তো বলছিল যে হোয়াট আর দ্য পটেনশিয়াল ড্রব্যাকস, এটা তো ওয়াটারফল মডেলের এইগুলো লার্জে কি কি প্রবলেম সেগুলো লিখতে বলছিল আর কি। ওয়াটারফল মডেল ইউজ করলে কি কি প্রবলেম হবে বড় একটা লার্জ স্কেল সফটওয়্যারের ক্ষেত্রে। আর এই যে হোয়াট ডাজ দ্য অ্যাজাইল মডেল prioritize customer collaboration and responding to change over context requirement, ঠিকই তো আছে। এই কোশ্চেনে আসলে কি এখানে যে কোশ্চেন করছে না, হ্যালো শোনা যাচ্ছে ভাই? শোনা যাচ্ছে। এখানে যে কোশ্চেন করছে এই সিনারিওর সাথে কোনো সম্পর্কই দেখি না এই কোশ্চেনে, এই জন্য এটা আলাদা আলাদাই বর্ণনা করতে হবে। দেখেন এখানে কিন্তু বলে নাই যে এই সিনারিও উপর বেস করে কোনোটা লিখতে বলে নাই। উনি বলছে যে ড্রব্যাক গুলো কি, লার্জ স্কেল একটা সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে মানে ওয়াটারফলের ড্রব্যাক গুলো কি, এগুলো লিখতে বলছে। তার মানে এই সিনারিওর উপর কোনো প্রভাব আছে নাই। আবার দেখেন হোয়াট ডাজ অ্যাজাইল মডেল প্রায়োরিটাইজিং, মানে কিভাবে একটা অ্যাজাইল মডেল এই যে কাস্টমারের যেই প্রবলেম গুলো বা চেঞ্জেস গুলো এগুলো সলভ করে দেয়, এটা সম্পর্কে বলতে বলছে। এই সিনারিওর সাথে এই কোশ্চেন দুটার কোনো সম্পর্ক ছিল না, এবার মনে করছে, বুঝছেন? দেখেন অ্যাজাইল কিভাবে কাস্টমারকে প্রায়োরিটাইজিং করে, যখন কোনো চেঞ্জেস আসে সেক্ষেত্রে চেঞ্জেস এর ক্ষেত্রে ওই আপনার যেহেতু অ্যাজাইলে প্রত্যেকটা আলাদা আলাদা মানে ইতে থাকে, সেগমেন্টে থাকে বা ইটারেশনে থাকে, তখন উনি যেটা আগে কাস্টমারের মানে প্রয়োজন যেটা বেশি ইফেক্টিভ সেটাকে আগে প্রায়োরিটাইজিং, এটা তাড়াতাড়ি শেষ করতে বলে। এইরকম সম্পর্কে লিখবেন ওখানে, এবং ওটা কিরকম রেসপন্ড করে তাই বলছে, রেসপন্ডিং টু চেঞ্জ ওভার ফলোইং এ প্ল্যান। অ্যাজাইল অবশ্যই কাস্টমারকে বেশি প্রাধান্য দেয়, সুতরাং ও এটা চেঞ্জেস করে।
যেমন এই অ্যাপসটাতে যদি রিকোয়ারমেন্ট গুলো আমার স্পেসিফিক থাকে সেক্ষেত্রে আমি ওয়াটারফল ইউজ করতে পারতাম, কিন্তু যদি আমার রিকোয়ারমেন্ট গুলো আবার যদি চেঞ্জেস আসে বা স্টক হোল্ডার এক একজন যেহেতু এক একটা ডিমান্ড করে, সেক্ষেত্রে আমাকে এই অ্যাজাইল ইউজ করতে হবে। অ্যাজাইল ইউজ করলে আমরা সেই কাস্টমার গুলো প্রায়োরিটি দিয়ে আমরা সেটা মানে ডেলিভার করতে পারবো। আর যদি অন্য কেউ এই কোশ্চেনটা ভালো এক্সপ্লেইন করতে পারে একটু শেয়ার করতে পারেন আমার সাথে। ভাই হ্যালো, হ্যাঁ বলেন বলেন। এই অ্যাজাইল মডেলের 12টা প্রিন্সিপাল ছিল, ওইগুলো কি অ্যাডভান্টেজ? ওগুলো অ্যাডভান্টেজেস। আচ্ছা ঠিক আছে। ওয়াটারফল মডেল, অ্যাজাইল, স্পাইরাল, এই তিনটা পড়তেছি। আর আপনার স্ক্রামটা হচ্ছে অ্যাজাইলের একটা ফ্রেমওয়ার্ক, তাই না? ওই আসলে ওই অ্যাজাইলের যে 12টা প্রিন্সিপাল আছে এই কটাই দেখে যায়, কারণ এইটা হলো এটাই তো তার অ্যাডভান্টেজেস। যেমন মনে করেন যে কাস্টমার স্যাটিসফ্যাকশন একটা, তারপর হচ্ছে চেঞ্জিং রিকোয়ারমেন্টস, তারপর হচ্ছে ফ্রিকুয়েন্ট ডেলিভারি, কমিউনিকেটিং রেগুলারলি, তারপর সাপোর্ট টিম মেম্বার, ফেস টু ফেস কমিউনিকেশন, মেজর ওয়ার্ক প্রসেস প্রোগ্রেস, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট প্রসেস, তারপর গুড ডিজাইন, মেজর প্রোগ্রেস, কন্টিনিউয়াস মানে সিকিং রেজাল্ট, দেখতে পাবেন সবসময় রেজাল্টটা, রিফ্লেক্টিং এন্ড অ্যাডজাস্টিং রেগুলেটরি, এগুলোই। মেইন সবগুলো লিখতে হবে না, আপনি কাস্টমারকে বেশি হাইলাইট করবেন, চেঞ্জিং রিকোয়ারমেন্টকে বেশি হাইলাইট করবেন, কমিউনিকেশনকে হাইলাইট করবেন, আর ফাস্টার ডেলিভারিকে হাইলাইট করবেন। এই কয়টাই মেইন জিনিস, এগুলি তো স্লাইডে আছে কিনা দেখতে হবে, দাঁড়ান আমি অন্য জায়গাতে দেখছিলাম। দাঁড়ান আমি একটা ইমেজ আপনাদেরকে দিই। মাস্টার সাহেব স্ক্রিনশট দিলে ভালো হয়। ভাই ওই যে লেকচার 3 তে একটা আছে কি জানি লেখা, অ্যাজাইল ম্যানিফেস্টো, 24 নম্বর পেজ, লেকচার 3 তে। এখানে 12টা কি জানি লেখা উল্টা পাল্টা। হ্যাঁ হ্যাঁ, ওইখানে হচ্ছে 24 নম্বর পেজে দেখেন অ্যাজাইল ম্যানিফেস্টো। কি ভাষা, স্প্যানিশ ভাষায় কি মিশাল? স্প্যানিশ ভাষায় না? ওই 12টা একটু পড়েন দেখি কি লেখা আছে। গ্রুপে একটা স্ক্রিনশট দেন তো ভাই ওই পেজটা। এখানে মেসেজে কি ইমেজ যায় না? না এখানে তো ইমেজ যাচ্ছে না। ভাই 1 নম্বরে লেখা আছে আওয়ার হাইয়েস্ট প্রায়োরিটি ইজ টু স্যাটিসফাই দ্য কাস্টমার গ্রো। হ্যাঁ হ্যাঁ, ওটাই কাস্টমারকে আগে স্যাটিসফাই 1 নম্বরে। তো দেখেন আমি 2 নম্বরে গেছে, দেখেন তো আসছে। এটাতে দেখেন কাস্টমার স্যাটিসফ্যাকশন, চেঞ্জিং রিকোয়ারমেন্ট, ফ্রিকুয়েন্ট ডেলিভারি, কমিউনিকেট রেগুলারলি, সাপোর্ট টিম মেম্বার, ফেস টু ফেস কমিউনিকেশন, মেজর ওয়ার্ক প্রোগ্রেস, ডেভেলপমেন্ট প্রসেস, গুড ডিজাইন,
মেজার প্রোগ্রেস, তারপর হচ্ছে কন্টিনিউ সিকিং রেজাল্ট, রিফ্লেক্ট এন্ড অ্যাডজাস্ট রেগুলারলি। ভাই এটা ফটোকপি করে নিয়ে যাই সকালবেলা। 12টা প্রিন্সিপালই লিখতে হবে এরকম না। আপনি যদি কাস্টমারকে হাইলাইট করবেন, রিকোয়ারমেন্ট চেঞ্জিং কে হাইলাইট করবেন, কমিউনিকেশনকে হাইলাইট করবেন, আর রেজাল্টকে হাইলাইট করবেন। এই চারটাই আসলে মেইন। এই সবকটা কাস্টমার, তারপর রিকোয়ারমেন্ট চেঞ্জিং, কমিউনিকেশন কি ভাই ফেস টু ফেসই হতে হবে নাকি এটা কমিউনিকেশন তো ফেস টু ফেসই হয়, মানে কাস্টমার তো ওই এজাইল মডেলে তো কাস্টমার একদম ডাইরেক্ট ইনভলভ থাকে। আচ্ছা আচ্ছা। তো হ্যালো এভরিওয়ান, সবাই যান ঘুমায় যান। এতে কি যেন শেয়ার করছে, দেখি কি যে দিমু ভাই পরীক্ষা কিনতেছি। কি দেখেন, হাইলাইট করেন। এদের 1 নম্বরটা হায়ার প্রায়োরিটি টু স্যাটিসফাই কাস্টমার, এদের স্যাটিসফাই দা কাস্টমার 1 নম্বর। 2 নম্বরে যায় আপনাদের চেঞ্জিং রিকোয়ারমেন্টস। 3 নম্বরে ডেলিভারি। 4 নম্বরে যান, হ্যাঁ 4 নম্বরে দেখেন হচ্ছে ডিরেক্ট বিজনেস পিপলের সাথেই থাকে, ইনভলভ থাকে আর কি, কমিউনিকেশন যেটা বলা হয়। ঠিক আছে, তারপরেরটা হলে কি বলছে, বিল প্রজেক্ট অ্যারাউন্ড মোটিভেটেড ইন্ডিভিজুয়াল, গিভ দ্য এনভায়রনমেন্ট সাপোর্ট দেয়ার নিডস এন্ড ট্রাস্ট দেম টু গেট দ্য জব ডান। মানে এক কথায় সাপোর্টিং বুঝাইছে আর কি, প্রজেক্ট ডেভেলপমেন্ট এক কথায়। ওখানে আসছিল দেখেন ওই কি যেন ডেভেলপমেন্ট আসছিল, ভুলে গেছি, ডেভেলপমেন্ট প্রসেস আর কি। হ্যাঁ ডেভেলপমেন্ট প্রসেস। তারপর হচ্ছে এফিশিয়েন্ট মেথড ডেভেলপমেন্ট টিম, ফেস টু ফেস কনভার্সন যেটা ওটা আসছিল, কমিউনিকেশন। হ্যাঁ প্রোগ্রেসটা আপনি দেখতে পাবেন, ওটা দেখেছে প্রাইমারি মেজার অফ প্রোগ্রেস। আপনি কি ভাই এইভাবে একটু হুবহু যেভাবে আছে এভাবে লিখতে হবে এরকম না, আপনি যে কটা পারবেন ওই কটা লিখবেন। হ্যাঁ আপনি যে কটা পারবেন এই কটা লিখবেন, একটু হুবহু লিখতে হবে এরকম না। তাহলে দোয়া করেন সবাই, আগামীকাল সবাই যেন ভালো মার্ক পায়। ধন্যবাদ ভাইয়া। কিছু খাও নাই তুমি কেন? কি বললাম, মন খারাপ করলে নাকি? কিছু জানার নাই নাকি? সরি। পঁচিশে 25। আমার তাহলে 2 মার্ক দিন ভাইয়া। থ্যাংক ইউ, অনেক কষ্ট করে বুঝাইলেন কাজ করে। আরে আপু যাই করি না কেন, পরীক্ষা হয়ে যায় সব গুলাই ফেলি, যাই একদম সব উল্টা পাল্টা লিখে চলে আসি। এটাই এলোমেলো লেখা ছাড়ার উপায় নেই ভাইয়া, এগুলো তো মনে থাকার কিছু না। করে আসছি সব। হ্যাঁ মামুন বুঝতেছিলেন, আমার অবস্থা ভালো না, প্রিপারেশন ভালো না, খুঁজে লাভ নাই। এই ভাইয়া যা বলছে যথেষ্ট, যদি আমল করা যায়। আজকে আর সময় নাই কিন্তু আমল করার, বলে বানাই লিখতে হয়। একটা এক্সামও মনে করেন মুখস্থ কিছু করে গেছে তা না, সব বানাইছে না। এমনিতেও স্লাইড পরে গিয়ে কিছুই ওভাবে লেখা যাবে না, বুঝছেন? যা মনে আছে না বুঝাটা, ওই থেকে দেখবেন হাত দিয়ে যা বের হবে এলোমেলো। মার্কস আর দিলে দিবে না এলে আর কি।
তার তো আগের কুইজটাও দিল না, বুঝলাম না কেমন মার্কিং করে বাকি। ঠিক আছে, ঘুমা যান সবাই, ইনশাল্লাহ পরীক্ষা হবে ভালো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।